নিজের স্ত্রী এবং কন্যার খুন হওয়ার কারণে ডিপ্রেশনে ভোগা এক পুলিশ অফিসারের হাতে এসে পড়েছে অদ্ভুত রকমের এক কেস, যেখানে সিরিয়াল কিলার ভিকটিমদের তাদের বার্থডের দিনই খুন করছে একের পর এক। কিন্তু পুলিশ যখন তদন্তে নামে তখন তারা কোনো ক্লুই পাচ্ছিল না সেই সিরিয়াল কিলারকে ধরার। অথচ সেই সিরিয়াল কিলার সবার সামনে এসেই খুন করে যাচ্ছে একের পর এক ব্যক্তিকে। এমনই দুর্দান্ত কনসেপ্টে সম্প্রতি আমাজন প্রাইমে রিলিজ হওয়া সিনেমাটির আমি এখন এক্সপ্লেন করব। সিনেমার নাম আব্রাহাম ওঝেলার। আমি আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন সিনে দর্শন। তো চলুন ভিডিও শুরু করা যাক, শেষ অবধি দেখবেন। ধন্যবাদ। গল্পের শুরুতেই আমাদের আব্রাহাম ওঝেলার নামে এক পুলিশ অফিসারকে দেখানো হয়। সে তার ছুটি কাটানোর জন্য নিজের একমাত্র মেয়ে এবং বউকে নিয়ে একটি রেস্ট হাউসে গেছে। সেখানে গিয়ে তাকে এক কনস্টেবল ফোন দিয়ে জানায় যে তার পাশেই একটি হোটেলে দুটি ফরেনারের খুন হয়েছে এবং তদন্তের জন্য সেখানে আব্রাহামকে যেতে হবে। তো যেহেতু তিনি পুলিশ অফিসার, তাই ছুটিতে থাকলেও দায়িত্ব না এড়িয়ে যাওয়ার জন্য গাড়ি বের করে সেই উদ্দেশ্যে যাওয়া শুরু করে। পথে সে তার টিম মেম্বারকে ফোন দিয়ে বলে, কি ব্যাপার, আমি 2 দিনের ছুটি নিয়েছি, তার মধ্যেও তোমরা আমাকে কাজ দিচ্ছ। এটা শুনে তার টিম মেম্বাররা জানায় যে আমরা তো আপনাকে ফোন করিনি, তাছাড়া আপনার নাম্বার আমরা কাউকে দেইও নি। এটা শুনে আব্রাহামের সন্দেহ হয়। সে বুঝতে পারে কিছু তো একটা সমস্যা হচ্ছে। তাই সে তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে নিজের রেস্ট হাউসে চলে আসে। সেখানে এসে দেখতে পায় সবকিছু লণ্ডভণ্ড অবস্থায় আছে এবং কি তার মেয়ে এবং তার বউকে ডাকাডাকি করে দেখে তারা কেউ নেই। তার মানে ওই কলটি মিথ্যা ছিল এবং ওই কলের মাধ্যমে আব্রাহামকে ট্রাপে ফেলে কেউ তার বউ এবং বাচ্চাকে কিডন্যাপ করেছে। এর পরের দৃশ্য দেখানো হয় 3 বছর পরে। আব্রাহামের বউ এবং বাচ্চার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই নিয়ে আব্রাহাম অনেক বেশি আপসেট এবং সে ডিপ্রেশনে চলে গেছে। তার ঠিকমতো ঘুম হয় না, তাই সে হ্যালুসিনেশনে ভুগছিল, যেখানে সেখানে বিভিন্ন রকম প্রাণী দেখতে পাচ্ছিল। এরপর সে বিনোদ নামের একজন আসামির দেওয়া বয়ানের ভিডিও চালু করে দেখতে শুরু করে। আসলে এই বিনোদই তার বউকে খুন করেছিল। সে জানায় বিনোদের একবার ড্রাগস কেজে আব্রাহাম তাকে ধরেছিল এবং বিনোদের এর কারণে জেলে শাস্তি কাটাতে হয়েছে। সেই প্রতিশোধের জন্যই বিনোদ আব্রাহামের বউ এবং বাচ্চাকে সেই জঙ্গলে মেরে ফেলে পুঁতে রেখেছে। তবে বিনোদ যখন আব্রাহামের বউ এবং বাচ্চাকে হত্যা করে তখন সে অনেক বেশি ড্রাগস নিয়েছিল, তার কারণে তার মনে ছিল না সে কোন জায়গায় তাদেরকে মেরে পুঁতে রেখেছে। তবে পুলিশেরা পরীক্ষা করে জানায় বিনোদের কথাটা সঠিক ছিল, কারণ তারা যে ছুরিটা পেয়েছিল স্ত্রী এবং সন্তানের রক্ত পাওয়া গিয়েছিল। এর পরের দিন আমরা দেখি আব্রাহাম তার সাইকিয়াট্রিস্টের কাছে গেছে। সেখানে ডাক্তার তাকে বলে শারীরিক পরিশ্রম করার। শারীরিক পরিশ্রম করলে হয়তোবা তার একটু ঘুম হবে। এরপর আব্রাহাম এক প্যাকেট বিরিয়ানি নিয়ে জেলে যায়। জেলে গিয়ে সে বিনোদের সাথে দেখা করে এবং তাকে বিরিয়ানি দিয়ে একটা কথাই জিজ্ঞাসা করে, সে তার বউ এবং মেয়েকে কোথায় পুঁতে রেখেছে। আর এই কাজটা আব্রাহাম প্রত্যেক মাসেই করে এবং বিনোদ প্রত্যেকবার একই উত্তর জানায় যে তার মনে নেই, কারণ সে তখন অনেক বেশি ওভারডোজ ড্রাগস নিয়েছিল। এরপর আমরা নবীন নামের এক আইটি অফিসারকে দেখি। সে তার অফিস শেষ করে তার গার্লফ্রেন্ড মায়ার সাথে কথা বলতে বলতে বাইক চালাচ্ছিল। এমন সময় রাস্তায় একটি লরি এসে তাকে ধাক্কা মেরে চলে যায় এবং কিছুক্ষণ পর আশেপাশের লোকজন অ্যাম্বুলেন্স কল করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। নবীনের অবস্থা ভীষণ খারাপ ছিল, কিন্তু ডাক্তার অনেক চেষ্টা করে তাকে বাঁচিয়ে ফেলে। তবে যখন নবীনের জ্ঞান ফিরে তখন সে বুঝতে পারে তার 2টি পা অবশ হয়ে গেছে এবং এর জন্য নবীন অনেক বেশি ঘাবড়ে যায় এবং সে অনেক বেশি কষ্ট পায়। কিন্তু ডাক্তার তাকে জানায় এটা নিয়ে বেশি চিন্তা করার কিছু নেই, কয়েকদিন চিকিৎসা করলেই সে সুস্থ হয়ে যাবে পুরোপুরি। সেদিন নবীনের বার্থডে ছিল, তাই ডাক্তার বলে যে তার চেয়ে বরং আমরা নবীনের বার্থডেটা সেলিব্রেট করি। এর জন্য নবীনের গার্লফ্রেন্ড মায়া বেকারিতে কেক আনতে যায়। মায়া যখন কেক নিয়ে এসে নবীনের ক্যাবিনে ঢুকবে তখন সে চিৎকার করে ওঠে এবং নার্সরা এসে দেখে তারাও অবাক হয়ে যায়। নবীনকে কেউ নৃশংসভাবে হত্যা করে গেছে, নবীনের রক্ত পুরো মেঝেতে ভেসে গেছে। এরপর সেখানে সবাই এসে উপস্থিত হয় এবং সেই কেজের দায়িত্ব পড়ে আমাদের হিরো আব্রাহামের ওপর। সে এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পায় যে নবীনকে আসলে রক্তক্ষরণের মাধ্যমেই কিলার মেরেছিল। নবীনের লাশের পাশে আব্রাহাম একটি চিরকুট পায়, যাতে খুনি লিখে গেছিল সেলিব্রেশন কন্টিনিউ, হ্যাপি বার্থডে টু ইউ। প্রাথমিকভাবে তারা এর অর্থ অতটাও বুঝতে পারে না যে কেন খুনি এটা লিখে গেছে, এটা আমরা পরে জানতে পারবো। এরপর আব্রাহাম যখন নবীনের ফোন চেক করে দেখে সেখানে দেখতে পায় যে লাস্ট কলটি সে মায়াকেই করেছিল এবং মায়াকে কল করার পর 8 মিনিটের মধ্যে এই ঘটনা ঘটেছে। তার মানে এই 8 মিনিটের মধ্যে এমন কিছু হয়েছে যার কারণে নবীনের মৃত্যু হয়েছে। এরপর আব্রাহাম নবীনের বাবার কাছে যখন জিজ্ঞাসা করে যে তার ছেলের কোনো শত্রু ছিল কিনা, তো তার বাবা জানায় নবীন আইটি কোম্পানিতে চাকরি করতো, সেখানে তার তেমন শত্রু হওয়ার কোনো সম্ভাবনা নেই।
এবং মায়াও একই কথা জানায় যে তার কোনো শত্রু নেই। এরপর আব্রাহাম হসপিটালে সিসিটিভি ফুটেজ চেক করে দেখে এবং সেখানেও সন্দেহ করার মতো কিছুই তারা পায় না। এরপর পোস্টমর্টম করার পর ডাক্তার জানায় নবীনকে যে খুন করেছে তার ডাক্তার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবং তিনি ভালো করেই জানতেন যে কোন ভেইনটা কাটলে সহজেই মানুষের রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করবে। তবে তিনি জানান সে ডাক্তার অতটাও দক্ষ না, তার মানে সে 1-2বারে হয়তোবা সার্জারি করেছিল এমন ডাক্তার হবে। আব্রাহাম বিভিন্নভাবে নবীনের হত্যার তদন্ত শুরু করে। তারপর আব্রাহাম জানতে পারে নবীনের যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল তার কিছু দূরেই একটি পেট্রোল পাম্প ছিল এবং তারা সেই পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। তারা সেই সিসিটিভি ফুটেজে দেখতে পায় নবীনের যে সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল তার আগে পরে 10 থেকে 12টি গাড়ি সেই রাস্তা দিয়ে গিয়েছে। এরপর আমাদের অন্য একটি দৃশ্য দেখানো হয়, সেখানে বাইকে আসা একটি লোকের উপর 2টি বাইকের লোক আক্রমণ করে। তারা ছুরি দিয়ে সেই লোকটির উপর নানাভাবে আঘাত করার চেষ্টা করে। সে সময় সেখানে এসে একটি ট্রাক উপস্থিত হয়। তা দেখে বাইকের লোকগুলো ভয়ে দৌড়ে। এরপর আমরা দেখতে পাই সেই গাড়িটি আর অন্য কোনো গাড়ি নয়, বরং সেটি ছিল নবীনকে অ্যাক্সিডেন্ট করা ওই গাড়িটি। সেই ট্রাকের লোকটি এসে যন্ত্রণায় ছটফট করা বাইকের লোকটিকে নিজের গাড়িতে তুলে নেয়। এরপর তাকে একটি হাসপাতালের সামনে ফেলে রেখে অনেকটা পালিয়ে আসে। সেই হাসপাতালে ডাক্তাররা দৌড়ে আসে, এরপর তার চিকিৎসা করে মোটামুটি তারা তাকে সুস্থ করে এবং তারা সবাই হাসপাতাল থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরে ওই হাসপাতালের বিজলি লাইন চলে যায় এবং আমরা দেখতে পাই ডাক্তারের বেশি একজন লোক সেখানে এসে উপস্থিত। সেই বাইকের লোকটির কাছে যায় এবং সেখানে গিয়ে তার পায়ে ছুরি দিয়ে তার রক কেটে দেয় এবং সেখান থেকে রক্ত বের হওয়া শুরু করে। তারপর সেই হ্যাপি বার্থডে সেখানে রেখে দেয় এবং আমরা বুঝতে পারি এটাই হলো সেই প্রথমকার সিরিয়াল কিলার। এরপর সেখানে এসে উপস্থিত হয় আব্রাহাম এবং তার টিম। তারা এসে দেখেই বুঝতে পারে এটা সেই প্রথমকার খুনি, কারণ একইভাবে একেও খুন করা হয়েছে। এরও অতিরিক্ত ব্লাডিং এর কারণেই খুন হয়েছে এবং এখানে একটি বার্থডে কার্ড ছিল, তবে এই বার্থডে কার্ডটি হ্যাপি বার্থডে ছিল, আগের বার্থডে কার্ডের মতো টু ইউ লেখা ছিল না এবং কিছু ওয়ার্ড ছিল। এরপর তারা সিসিটিভি ফুটেজ যখন চেক করে তখন দেখতে পায় যেই খুনিটি এসেছিল তার ভাবসাব এবং যে লোকটিকে হাসপাতালের সামনে ফেলে রেখে গেছিল তারা দুজন আলাদা ব্যক্তি। তবে যেই লরিতে করে এসে ফেলে রেখে গেছিল সেই লরিটি এখানে উপস্থিত ছিল। এরপর আব্রাহাম পরের দিন খুন হয়ে যাওয়া লোকটির বাবার রাঘবনের সাথে দেখা করে। তার বাবা ছিল নেশারু। সেখান থেকে তারা কোনো রকম তথ্য পায় না। এদিকে এই খুনের বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়েছে, পরপর দুটো খুন। মিডিয়ার লোকরা হুমড়ে পড়েছে এবং তারা এই খুনিকে নাম দিয়েছে বার্থডে খুনি। এরপর আমরা এক ব্যবসায়ীকে দেখি যার নাম ছিল অশোক। সেখানেও প্রথমকার মতো হুডি মাস্ক পরে এক লোক আসে, তার সাথে সাক্ষাৎ করে, দেখা করে তার হাতে একটি লাড্ডু দেয়। আমরা দেখি অশোক সেই লাড্ডুটা খাওয়ার কিছুক্ষণ পরেই মাথা ঘুরে পড়ে যায় তার দোকানে। এরপর তার দোকানের কর্মচারীরা তাকে পাশের একটি হাসপাতালে অ্যাডমিট করিয়ে দেয়। সেখানে অশোকের যখন সিটি স্ক্যান করবে সেই সময় হাসপাতালের বিজলি লাইন কেটে, যেই ডক্টর সিটি স্ক্যান করছিল সে এটি চেক করার জন্য যখন নিচে আসে তখন আমরা দেখতে পাই সেই আবার আগের মতো ডাক্তারের বেশ ধরে এক সার্জেন্ট সেই সিটি স্ক্যান রুমে ঢোকে। তারপর সেখানেই অশোককে আবার খুন করে সেই বার্থডে কার্ডটা রেখে চলে আসে। এরপর যখন সেখানে আব্রাহাম এবং তার পুরো টিম নিয়ে যায় তারা দেখেই বুঝতে পারে এটা সেই আগের খুনির কাজ এবং সেই দিনটি অশোকের আবার বার্থডেও ছিল। পর আব্রাহাম খোঁজ খবর নিয়ে জানতে পারে সেই দিন অশোকের সাথে মোট 6 জন লোক দেখা করতে আসছিল এবং যেই লোকগুলো দেখা করতে আসছিল তাদেরকে সবাইকে ডাকা হয়, কিন্তু সেখানে একজন লোক অনুপস্থিত ছিল। খোঁজ নিয়ে জানা যায় সেই লোকটি অশোকদের হোটেলে ঘিয়ের সাপ্লাই দিত এবং সেই লোকটিকে কেউ চিনতো না, তিনি সবসময় মাস্ক পরে আসত। তবে একজন কর্মচারী বলে তাদের টাকা পয়সার লেনদেন একটা অ্যাকাউন্টের মাধ্যমে হতো। এরপর আব্রাহাম যখন সেই অ্যাকাউন্টের ঠিকানা নিয়ে খোঁজ নিয়ে দেখে তখন জানতে পারে অ্যাকাউন্টটা যেই ব্যক্তির নামে সেই ব্যক্তি 2 বছর আগেই মারা যায়। আব্রাহাম আরো বেশি চিন্তায় পড়ে যায়, সে বুঝতেই পারছিল না যে কি হচ্ছে, কিভাবে সে এই খুনিকে ধরবে। এরপর আব্রাহাম খেয়াল করে দেখে যে ভিকটিমের পাশে যে বার্থডে কার্ডগুলো রেখে যাওয়া হচ্ছে তাতে অজানা কিছু শব্দ ছিল। এই শব্দগুলো ইংরেজিতে যা অর্থ হচ্ছে তা হয়তোবা অন্য কোনো অর্থ। এর জন্য আব্রাহাম খোঁজ নিয়ে ওই ওয়ার্ডগুলোকে ট্রান্সলেট করে দেখে এবং সেগুলো একগুলো মালায়ালাম শব্দ ছিল এবং যার আলাদা বিশেষ অর্থ ছিল। তারপর তারা আরো খোঁজ নিয়ে জানতে পারে কুশিলপুর নামের এক হসপিটালে এই নামের কিছু কোর্স অনেক আগে করানো হতো। পর আব্রাহাম এবং তার সঙ্গীরা মিলে সেই হাসপাতালের সার্জারি রুমে যায় এবং তারা সেখানে গিয়ে দেখতে পায় যে ওয়ার্ডগুলো বার্থডে কার্ডে লেখা ছিল সবগুলোই সেখানে আছে এবং তার মধ্যে 3টি খুন হয়ে গেছে, আরো 2টি ওয়ার্ড বাকি, তার মানে আরো 2টি খুন হওয়ার বাকি। তখন আব্রাহাম এবং তার সহকারী সবাই মিলে সেই হাসপাতালের কর্মচারী এবং প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে যে এখানে কোনো ঘটনা হয়েছিল নাকি বড় কোনো ঘটনা। তখন সেখানকার প্রিন্সিপাল এবং কর্মচারীরা জানায় তারা 25-26 বছর ধরে এখানে কাজ করে, এখানে বড় কোনো ঘটনা হয়নি আর এটা একটা সরকারি হাসপাতাল, যদি এখানে কোনো ঘটনা হতো তাহলে সেই খবর কখনোই চাপা থাকতো না। এরপর আব্রাহাম চলে যায় অশোকের বাবা শিবকুমারের কাছে। তিনি জিজ্ঞাসা করেন যে অশোকের কোনো শত্রুতা ছিল নাকি কারোর সাথে। শিবকুমার জানায় আমরা ব্যবসা করি, অতএব আমাদের অনেক শত্রু থাকতেই পারে,
এখন কে আমাদের শত্রু আমরা কি করে তা বুঝবো? এরপর আব্রাহামের টিম খোঁজ পায় যে জায়গাটাতে নবীনের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই সময় সেই রাস্তা দিয়ে একটা লরি যায় এবং তারা খোঁজ নিয়ে সেই লরির চালককে খুঁজে বের করে। তারপর সেই লরি ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। তারা জিজ্ঞাসা করে বলে যে নবীন যখন অ্যাক্সিডেন্টে ওখানে পড়েছিল আপনি কেন সাহায্য করেন? তখন সেই লরি ড্রাইভার বলে যে আমি সাহায্য করতেই চেয়েছিলাম, সেখানে মাস্ক পরে একটি লোক দাঁড়িয়ে ছিল যার চেহারা আমি দেখতে পাইনি। সেই লোকটি অদ্ভুত আওয়াজে আমাকে সেখান থেকে চলে যেতে বলছিল এবং আমি ভয় পেয়ে সেখান থেকে চলে যাই। সেই লোকটি আসলে একটি ডিভাইসের সাহায্যে কথা বলছিল। তো এই বিষয়টি শুনে সেখানকার একজন পুলিশ অনুমান করে তাকে একটি ডিভাইসের ছবি দেখায় এবং লরি ড্রাইভারটা বলে হ্যাঁ এই সেই ডিভাইস। এই ডিভাইসটি আসলে হলো একটি আর্টিফিশিয়াল ভয়েস ট্রান্সলেটর। এটি সচরাচর ক্যান্সার বা কোনো কারণে যদি মানুষের কণ্ঠ চলে যায় তাহলে এই ডিভাইস ব্যবহার করে মানুষ কথা বলতে পারে। তারপর আব্রাহামরা করলো কি, এই শহরে কে কে এরকম ডিভাইস ব্যবহার করে তার একটি লিস্ট তৈরি করে। সেই লিস্ট থেকে তারা বাচ্চা এবং মহিলাকে বাদ দিয়ে রাখে। এরপর তারা সবার নাম পড়ে পড়ে কৃষ্ণদাস নামে একজন ব্যক্তিকে তারা সন্দেহ করে, কারণ এই কৃষ্ণদাসের বাড়ি সেই কলিকুট হাসপাতালের কাছাকাছি ছিল। এরপর তারা খোঁজ নিয়ে সেই কৃষ্ণদাসের সাথে দেখা করার জন্য তার ঠিকানায় তার বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা কৃষ্ণদাসকে পায় না, তার মাকে শুধু পায়। তার মা জানায় কৃষ্ণদাসে এই ডিভাইসটি ব্যবহার করে। আসলে সে ছোটবেলা থেকে ভালোভাবেই কথা বলতে পারত, সে অনেক ভালো গান গাইতে পারত এবং তার স্বপ্নও ছিল বড় হয়ে অনেক বড় গায়ক হওয়ার। কিন্তু তার গলায় একটি ছোট ইনফেকশন হয়, তার অপারেশন করতে গিয়ে তার কণ্ঠস্বর সে হারিয়ে ফেলে এবং সেই হতাশায় সে গান পড়াশোনা সব বাদ দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। এরপর আব্রাহাম এবং তার পুরো টিমের সন্দেহ আরো বাড়ে। তারা খুঁজতে খুঁজতে এক আশ্চর্যজনক তথ্য পেয়ে যায়। নবীনের বাবা শিবকুমার সেই হাসপাতালে পড়াশোনা করেছিল এবং অশোকের বাবাও সেই হসপিটালে পিএইচডি করেছে। তবে নবীনের বাবা শিবকুমার তার পড়াশোনাটা কমপ্লিট করতে পারে। এরপর আব্রাহাম শিবকুমার এবং শিবরাজের সময়কার এক বন্ধুকে অনেক বেশি মদ খাওয়ায়। তাকে মাতাল করার পর শিবরাজ এবং শিবকুমার সম্বন্ধে ইনকোয়ারি শুরু করে, তার কাছে জানতে চায় তাদের সম্পর্কে। তখন সেই লোক জানায় শিবরাজ, শিবকুমার, জেবিয়ার এবং আলেকজান্ডার চারজন বন্ধু ছিল। 1989 সালে তাদের এক বড় কার অ্যাক্সিডেন্ট হয়, অর্থাৎ 1989 সাল, যেই সালে কৃষ্ণদাসেরও কিন্তু সার্জারি করা হয়েছিল। এই তথ্য আলেকজান্ডারকে আরো বেশি চিন্তিত করে ফেলে। এরপর আলেকজান্ডার চিন্তা করে দেখে প্রথম এবং তৃতীয় খুনের ওই হাসপাতালের সাথে সম্বন্ধযুক্ত, কিন্তু দ্বিতীয় যে খুন হয়েছিল তার কোনোভাবেই তো ওই হাসপাতালের সাথে সম্পর্ক হওয়ার কথা না। কিন্তু পরে জানতে পারে দ্বিতীয় যেই লোকটি খুন হয়েছিল তার বাবা রঘুনাথ ওই হাসপাতালে পাহারাদারের কাজ করত। এরপর আলেকজান্ডার বাকি দুই বন্ধুর খোঁজ নেয়। এরপর আব্রাহাম আলেকজান্ডারের খোঁজ নেয় এবং জানতে পারে তিনি বিদেশেই আছেন এবং আব্রাহামকে আলেকজান্ডার জানায় আমি আর তাহলে দেশে যাচ্ছি না, দেশে গেলে তো আমারও প্রাণ নিয়ে ভয় থাকতে হবে। এরপর জেবিয়ারকে দেখানো, তিনি এক ডক্টরের কাছে গেছে এবং তারও একটু শারীরিক সমস্যা, কারণ ডাক্তার তাকে সার্জারি করার কথা বলে। সে সময় তার সাথে যাই দেখা করে আব্রাহাম এবং তার পুরো টিম। আব্রাহাম জিজ্ঞাসা করে তার মেয়ের কথা। জেবিয়ার জানায় তার এক মেয়ে এবং সে বিদেশে আছে। এটা শুনে আব্রাহাম বলে যেহেতু বিদেশে আছে তাহলে তার প্রাণের কোনো ভয় নেই, তবে আপনার প্রাণের ভয় আছে, নেক্সট টার্গেট আপনিই হতে পারেন। এটি শুনে জেবিয়ার কোনো ভয় পায়, আর এই ভয় না পাওয়ার বিষয়টি আব্রাহামকে আরো বেশি অবাক করে তোলে। এরপর জেবিয়ার পাশের একটি রুমে গিয়ে তাড়াতাড়ি শিবরাজ এবং শিবকুমারকে ফোন করে এবং সে আলেকজান্ডারের কথা জিজ্ঞাসা করে। তখন তারা জানে আলেকজান্ডার বিদেশে। এরপর আব্রাহাম ইনকোয়ারির জন্য শিবরাজ এবং শিবকুমারের বাসায় যায়। তারপর তারা জানতে পারে শিবরাজ মিসিং, তাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। সেখানে গিয়ে তারা আরো একটি তথ্য পায়, তারা জানতে পারে আলেকজান্ডার বিদেশ থেকে দেশে ফিরে এসে, এবং এটি জেনে তারা তাড়াতাড়ি আলেকজান্ডারের কাছে যায়, কারণ তারা মনে করে এর পরের টার্গেট আলেকজান্ডার হয়তো বা হবে। সেখানে যখন আলেকজান্ডারের সাথে তারা দেখা করতে যায় সেখানে এসে উপস্থিত হয় অনেকগুলো গুন্ডা এবং তারা আব্রাহামের উপর আক্রমণ চালায় এবং সেখানে কোন মারপিট হয় এবং সেই মারপিটের সাথে আলেকজান্ডারকে কিডন্যাপ করে নিয়ে। তবে ভাগ্যক্রমে সেখানে আব্রাহামরা একজনকে ধরে এবং সে আর কেউ নেই, সেই ছিল সেই কৃষ্ণদাস। এরপর যখন কৃষ্ণদাসকে তারা জিজ্ঞাসাবাদ করে কৃষ্ণদাস কোনো কথাই বলে না। অনেক থ্রেট করার পরেও কৃষ্ণদাস কোনো কথাই তাদেরকে বলে। এবার আব্রাহামের সাথে দেখা করে রঘুনাথের বউ। সে জানায় তার স্বামী মদ খেয়ে পড়ে থাকে, সে এইসব বিষয় কোনো কিছুই বলবে না। তিনি জানান যে কয়েক মাস আগে একজন ডক্টর সুজা নামের একটি মেয়ের খোঁজ করতে এসেছিল। এরপর আব্রাহাম আসলে চিন্তায় পড়ে যায় এই সুজাটা আবার। তারপর তিনি জানতে পারেন সুজা নামের একটি হসপিটালও আছে এবং সেই হসপিটালের ডাক্তার হলো অরুণ। আরো খোঁজ নিয়ে জানতে পারে জেবিয়ারের যে সার্জারিটা করবে সে ডাক্তারও কিন্তু অরুণ। তখন তারা তাড়াতাড়ি ডক্টর অরুণকে জেবিয়ারকে খুন করার আগে ধরে ফেলার জন্য তার বাসায় চলে যায়। কিন্তু সেখানে যায় যখন তারা ডক্টর অরুণকে জিজ্ঞাসা করে তখন তিনি বলেন তিনি সার্জারির জন্য আসলে যায়নি। এবং ডক্টরকে যখন কৃষ্ণদাসের ছবি দেখানো হয় তখন ডক্টর অরুণ জানায় যে
ইনি কৃষ্ণদাসকে চেনে না, তিনি শুধু তার বোন সুজার খোঁজ করতে গেছিল, কারণ তার বোনের মারা যাওয়ার কিছুদিন পর তার মনে হয়েছিল যে তার বোনের মৃত্যুটা স্বাভাবিক নয়, এবং তার বোনের বই থেকে সে একটি ছবি পেয়েছিল। সেই ছবিতে সুজার সাথে একটি ছেলে ছিল। তারা ছবিটি দেখে এবং চিনতে পারে যে এই ছবিটি আলেকজান্ডারের ছবি, কারণ ছবিটিতে ছেলেটির পাশেই যে গাছটা ছিল সেই গাছটা আলেকজান্ডারের বাসায়ও আব্রাহাম দেখেছিল। তখন তাদের সন্দেহ আরো বেড়ে, তারা এবার ধরে নেয় যে আমরা যে আলেকজান্ডারকে সহজ সরল ভাবি, তিনি আসলে তেমনটি নয়, আসলে হয়তোবা এই সবকিছুর পরিকল্পনা বা এই পেছনে আলেকজান্ডারেরই বড় একটা হাত আছে। এদিকে আব্রাহামের টিম আব্রাহামকে আরো একটি ভয়ঙ্কর তথ্য জানায়। আসলে তারা যাকে অ্যালেক্স মনে করছিল, যিনি বিদেশে ছিল, তিনি আসল অ্যালেক্স নন। আসল অ্যালেক্স দেশের মধ্যেই ছিল এবং নকল অ্যালেক্সকে বিদেশ পাঠানো হয়েছিল এবং তাকেই পুলিশের কাছে আসলে পরিচিত করে দেওয়া হয়েছিল। তারা বুঝে যায় যে এই সবকিছুর পেছনে সেই অ্যালেক্সে দায়ী, এবং তখন আমাদের অ্যালেক্সকে দেখানো হয় যে আসলে জেভিয়ারকে কিডন্যাপ করে সেই হাসপাতালে সার্জারি রুমে নিয়ে চলে গেছে। সেখানে অ্যালেক্স জেভিয়ারের যে জায়গায় কাটবে সেটাকে আগে চিহ্নিত করে, তারপর অতীতের কিছু কথা বলে, এরপর তার রক কাটতেই যাবে, তখন সেখানে এসে আব্রাহাম উপস্থিত হয়ে যায় তার টিম নিয়ে, এবং যার ফলে আব্রাহামের হাতে ধরা পড়ে যায় অ্যালেক্স। এরপর অ্যালেক্স এবং কৃষ্ণদাসের উপর ইনকোয়ারি শুরু হয়, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদে অ্যালেক্স আমাদের অতীতের কাহিনী বলে, অতীতের গল্প, অর্থাৎ 1989 সালের ঘটনা আমাদের দেখানো হয়। সেখানে দেখানো হয় শিবকুমার, শিবরাম এবং জেভিয়ার বেস্ট ফ্রেন্ড ছিল। তাদের কলেজের ফ্রেশার ডেতে যখন নতুন নতুন স্টুডেন্টরা এসে তাদের পরিচয় দিচ্ছিল, সেখানেই প্রথম দেখানো হয় সুজাকে। দেখতে ভারী মিষ্টি চেহারার সুজাকে দেখেই শিবরাম তার পেছনে লেগে পড়ে। সে সেই মঞ্চেই তাকে ফুল দিয়ে প্রপোজ করে, কিন্তু সুজা তার এই ফুলটাকে ছুঁড়ে মারে, যার কারণে শিবরাম সেখানে লজ্জিত হয়ে যায়। এরপর অপর দিকে আমাদের দেখানো হয় কৃষ্ণদাসকে। সে অনেক সুন্দর গান গাইতে পারে, মোটামুটি এলাকা এবং আশেপাশে সব অনুষ্ঠানে তাকে গান গাওয়ার জন্য সবাই ডেকে নিয়েছে এবং তার গানের অনেক শ্রোতা ছিল, সবাই তার গান খুব পছন্দ করত। এরপর আমরা দেখি শিবরাম পড়াশোনার থেকে বিভিন্নভাবে ছোট বড় সবাইকে উত্ত্যক্ত করত। একদিন তাদের হাসপাতালে গাছ থেকে পড়া এক গুরুতর রোগী অ্যাডমিট নেয় এবং তার চেকআপে পাঠানো হয় জেভিয়ার। সেখানে গিয়ে জেভিয়ার প্রোটোকল অনুযায়ী চিকিৎসা শুরু করতে চায়। সে এক্স-রে রিপোর্ট না আসা অবধি রোগী চিকিৎসা শুরু করতে চায় না, কিন্তু রোগীর অবস্থা অনেক গুরুতর ছিল। সেখানে গিয়ে অ্যালেক্স প্রোটোকল না মেনে চিকিৎসা শুরু করে, এবং যখন বড় ডাক্তাররা এসে অ্যালেক্সের প্রোটোকল না মেনে চিকিৎসা করার কথা শুনে তখন তারা ভীষণ খুশি হয়, কারণ আগে রোগীর চিকিৎসা তারপর প্রোটোকল, যার ফলে এদিকে একটু অভিমান করে জেভিয়ার। এরপর আমরা দেখি অ্যালেক্স সুজার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছে। একদিন লাইব্রেরিতে অ্যালেক্স সুজাকে গিয়ে প্রপোজ করে, সুজাও সাথে সাথে হা বলে দেয়। এরপর তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি। তারা তাদের লাইব্রেরির পাহারাদারকে কিছু টাকা দিয়ে অনেক সময় লাইব্রেরিতেই বসে কাটাতো, সেখানে প্রেম করতো। এরপর দেখানো হয় হাসপাতালে এরপর থেকে যেসব গুরুতর অসুস্থ রোগী আসতো সবকিছুতেই অ্যালেক্সকে ডাকানো হতো, এবং ছোটখাটো যেগুলো কাজ থাকতো সেগুলোর জন্য জেভিয়ারকে দেওয়া হতো, যার জন্য জেভিয়ার এবং তার বাকি দুই বন্ধু খুব রেগে থাকতো। তার বাকি বন্ধুরাও জেভিয়ারকে বিভিন্নভাবে উস্কাতো। এরপর একদিন শিবরাজকে হাসপাতালে ড্রাগস নিতে দেখে ফেলে অ্যালেক্স। সে তার প্রফেসরকে জানায়। প্রফেসর এটা জানার পর শিবরামকে হাসপাতাল থেকে বের করে দেয়, যার ফলে শিবরাম পড়াশোনা না করে ব্যবসা শুরু করে। এর থেকে শিবরামেরও অ্যালেক্সের উপর অনেক বেশি রাগ হওয়া শুরু করে। তাদের কলেজও ছুটি হয়ে যায়। সুজা আর হসপিটালে না থেকে সে গ্রামে চলে যায়। সেবারেই সুজার সাথে অ্যালেক্সের শেষ দেখা হয়। এরপর কৃষ্ণদাসকে দেখানো হয়, তার গলায় ছোট একটা ইনফেকশন হয়েছে। সে ডক্টর দেখাতে হাসপাতালে আসে। তখন ডাক্তার তাকে দেখে বলে যে ছোট্ট একটা সার্জারি করলেই চলে যাবে। তো যখন ডাক্তার সার্জারি করে তখন তিনি সহযোগী হিসেবে অ্যালেক্স এবং জেভিয়ারকে নিয়েছিল। সার্জারি হওয়ার পর তিনি অন্য রোগী দেখতে যায় এবং অ্যালেক্স ও জেভিয়ারকে বলে বাকি কাজটা সম্পূর্ণ করে। তখন অ্যালেক্স ঠিকভাবেই কাজ করছিল, কিন্তু জেভিয়ার ইচ্ছা করে গলার একটি নাড়ি কেটে দেয়, আর যার ফলেই কৃষ্ণদাস তার কণ্ঠ হারায়। এর পরের দিন যখন কৃষ্ণদাস বুঝতে পারে সে তার কণ্ঠ হারিয়ে ফেলেছে, সে খুবই আর্তনাদ করে, কারণ তার ভবিষ্যৎ এবার শেষ হয়ে গেল। সে এবং তার মা খুব কান্নাকাটি করে। ডাক্তাররা যখন আসে এবং পুরো বিষয়টা শোনে, তারপর জেভিয়ারকে 6 মাসের জন্য সাসপেন্ড করে এবং অ্যালেক্সকে 1 মাসের জন্য। কিন্তু অ্যালেক্স প্রচন্ড গিল্ট ফিল করতো এই বিষয়টি নিয়ে। এদিকে জেভিয়ার এবং তার 3 বন্ধু মিলে অ্যালেক্সের উপর প্রতিশোধ নেওয়ার আরো ফন্দি আটে। তারা এবার সেই লাইব্রেরির পাহারাদারকে টাকা দিয়ে বলে যে অ্যালেক্সকে ডেকে নিয়ে আসতে, আর এই সেই পাহারাদার রঘুনাথ। তো রঘুনাথ যখন অ্যালেক্সকে ডেকে নিয়ে আসে, সেদিন অ্যালেক্সের বার্থডে ছিল। সে ভেবেছিল সুজা হয়তো এসেছে এবং তাকে সারপ্রাইজ দিতে চাচ্ছে, তাই সে আসে। যখন সে সার্জারি রুমে আসে তখন জেভিয়ার এবং তার বাকি 2 বন্ধু মিলে অ্যালেক্সকে ধরে এবং তার পুরো গায়ে হিমোগ্লোবিন লাগিয়ে দেয় এবং তাকে ইনজেকশন পুশ করে নেশার দ্রব্য দেয়। এরপর তাকে নিয়ে গাড়িতে ওঠে এবং গাড়ি একটা গাছের সাথে ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করে দেয়। সেই অ্যাক্সিডেন্টে গুরুতর অসুস্থ হয়ে কোমায় চলে যায় অ্যালেক্স, এবং অ্যালেক্সের কোমায় যাওয়ার সুবিধা নিয়ে এদিকে জেভিয়ার ডাক্তারকে বলে যে অ্যালেক্সই বলছিল তাকে
কৃষ্ণদাসের নাড়িটি কেটে দিতে। তো ডক্টর আর ইনকোয়ারি না করে তাদের দুজনকে মাফ করে দেয় এবং অ্যালেক্সকে আজীবনের জন্য সাসপেন্ড করে দেয়। এদিকে অ্যালেক্স তখন কোমায়, তার মা তার সেবা শুশ্রূষা করে যাচ্ছে। কিছুদিন পরে আসে সুজা, যে অ্যালেক্সের এই অবস্থা দেখে ভীষণ ভেঙে পড়ে, প্রচন্ড কান্নাকাটি করে, সবসময় অ্যালেক্সকে দূর থেকে দেখে এবং সে অসহায়ের মতন কান্নাকাটি করে। এরপর সুজা তো আশায় বাদ দিয়ে দিয়েছিল যে অ্যালেক্স হয়তো কখনো সুস্থ হতে পারবে না, তাই সে একদিন ইচ্ছে করে একটি বাসের সামনে ঝাঁপিয়ে পড়ে এবং সুইসাইড করে। আর অবাক করার বিষয় হলো সেই দিনই অ্যালেক্স প্রথম হাত পা নড়ায়, অর্থাৎ কমা থেকে ফিরে আসে। এরপর ধীরে ধীরে অ্যালেক্স সুস্থ হওয়া শুরু করে। এরপর দেখানো হয় অনেক বেশি আঘাত পাওয়ার কারণে অ্যালেক্স আসলে তার সকল স্মৃতি ভুলে গেছিল। কিছুদিন পর তার মাও মারা যায়। আস্তে আস্তে সে সুস্থ হওয়া শুরু করে, কিন্তু সে পূর্বের কোনো ঘটনাই মনে করতে পারে না। তবে 3 বছর আগে যখন সে কৃষ্ণদাসের একটি ইন্টারভিউ দেখে এবং সে তার আস্তে আস্তে সব স্মৃতি মনে করতে পারে, সে বুঝতে পারে তার সাথে কি কি হয়েছিল এবং সে কি কি হারিয়েছে। এরপর অ্যালেক্স কৃষ্ণদাসের সাথে দেখা করে এবং তার সাথে পরিকল্পনা করে প্রতিশোধ নেওয়ার। তারা খুব ভালোভাবে প্রস্তুতি নেয় এর জন্য। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা প্রথমেই শিবকুমার, জেভিয়ার এদেরকে মারবে, আগে তাদের সন্তানকে মারবে, পরে ধীরে ধীরে তাদেরকে কষ্ট দিয়ে মারবে, কারণ এদের কারণে তারা তাদের প্রিয় এবং কাছের মানুষদেরকে হারিয়েছিল। অ্যালেক্সের এসব ঘটনা শুনে আব্রাহাম এবং পুলিশের সকল সদস্যরাই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর জেভিয়ারকে ডেকে পাঠানো হয়। জেভিয়ার আসার পর সবকিছুই অস্বীকার করে, সে অনেক নিষ্পাপ সাজে, সে বলে সে এরকম কোনো কাজই করেনি, সে অনেক নিষ্পাপ। কিন্তু অ্যালেক্সের এই পুরো ঘটনাটি আব্রাহাম বিশ্বাস করেছে, সে ভালোভাবে বুঝতে পেরেছে দুটি নির্দোষ লোকের জেল হচ্ছে। এর কয়েকদিন পরের ঘটনা দেখানো, জেভিয়ার তার জীবনী লিখেছে এবং আজকে তার বইয়ের বড় উন্মোচন হচ্ছে। সেখানে জেভিয়ার বক্তব্য রাখে। তখন আব্রাহামকে পোস্টম্যাডাম ডক্টর ফোন করে জানায় যে ভিকটিম গুলো তিনি পরীক্ষা করেছেন তাদের যে জায়গায় কাটা হয়েছে সেখানে একটা মার্ক করা হয়েছিল দাগ, আর এই দাগটা যে কোনো সাধারণ দাগ নয়। এখানে যে কেমিক্যালটা ব্যবহার করা হচ্ছে, যদি সেই ব্যক্তিদের সাথে সাথে মারা নাও যায়, এই দাগটা দেওয়ার কারণে 7 দিনের মধ্যে সেই ব্যক্তি মারা যায়। এটা শুনে তো অবাক হয়ে যায় আব্রাহাম। এখনই দেখতে পায় মঞ্চের মধ্যে জেভিয়ার সুস্থ হওয়া শুরু করছে এবং তারপর সেখানে মারা যায়। তখন অ্যালেক্স এবং কৃষ্ণদাস সবাই জেনেই ছিল। এদিকে আব্রাহাম জানতে পারে অ্যালেক্স, রঘুনাথ এবং বাকি যেসব লোক ছিল তাদের সবাইকেই মেরে ফেলেছে। এর 1 মাস পরের ঘটনা দেখানো হয়। আব্রাহাম আবার ওই 1 প্যাকেট বিরিয়ানি বিনোদের সাথে দেখা করার উদ্দেশ্যে যান। বিনোদের কাছে যাওয়ার পূর্বেই আব্রাহামের সাথে দেখা হয় অ্যালেক্স। অ্যালেক্স আব্রাহামকে বলে, জেভিয়ারের মেয়েকে খুন করা আমার কাছে খুবই সহজ একটা বিষয়, আমি চাচ্ছি এই কেসটা তুমিই নাও, শেষটা তুমিই করো। কয়েকটা কথা বলে সে চলে যায়। এরপর যখন আব্রাহাম বিনোদের কাছে যায়, তাকে বিরিয়ানি দেয়। বিরিয়ানি দিয়ে সে আবার পূর্বের প্রশ্নটাই করে যে আমার মেয়ে এবং বউকে তুমি কোথায় রেখেছো, কিন্তু বিনোদ ওই আবার একই উত্তর বলে যে আমি এইসব কিছু জানি না। তখন আব্রাহামের কথা মনে পড়ে এবং সে বিষয়টাকে একটু ঘুরিয়ে বলে। এবার সে জিজ্ঞাসা করে মেয়ে এবং আমার বউকে কে মেয়ে। তখন বিনোদ এবার হেসে দেয়, তারপর বলে যে খুন করেছে তার সাথে কিছুক্ষণ আগেই আপনি সাক্ষাৎ করে এলেন। তার মানে আসলে অ্যালেক্সই খুন করেছে আব্রাহামের কন্যা এবং তার স্ত্রীকে। বিষয়টা আরো কতটা শকিং হয়ে দাঁড়ালো এবং এখানে মুভিটি শেষ হয়ে যায়। আমরা শেষে এটাই বুঝতে পারি যে যেহেতু আব্রাহাম একজন পুলিশ অফিসার ছিল এবং অ্যালেক্সের সাথে যখন এই ঘটনাটি ঘটে তখন নিশ্চয়ই কোনো কেস করা হয়েছিল এবং এই কেসের দায়িত্ব নিশ্চয়ই আব্রাহামের কাছেই পড়েছিল। সে সময় শিবরাম এবং শিবকুমার অনেক টাকাওয়ালা ছিল, তারা অবশ্যই টাকা দিয়ে কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং আব্রাহাম অবশ্যই সেই টাকা গ্রহণ করেছিল। এ কারণেই অ্যালেক্স আব্রাহামের স্ত্রী এবং তার মেয়েকে মেরে ফেলেছিল তাকে কষ্ট দেওয়ার জন্য।